আজকে আমরা 2.4 চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে পড়ব। চক্রবৃদ্ধি মুনাফাকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড প্রফিট। এই যে কম্পাউন্ড প্রফিটের যে সি, এই সি দ্বারা মূলত চক্রবৃদ্ধির মুনাফা বোঝানো হয়। আমরা এতদিন যে মুনাফা পড়ছিলাম সেটা ছিল কি মুনাফা? সেটা ছিল আমাদের সরল মুনাফা। সরল মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আই দ্বারা প্রকাশ করতাম, তাই না? আর এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করব। এখন চক্রবৃদ্ধি মুনাফা কি জিনিস, তাই না? আসো দেখো, আমরা দুইটা কেস দেখবো এখানে, ঠিক আছে? আমরা দুইটা কেস দেখব। কি কি? একটা হচ্ছে আমাদের সরল মুনাফা, যেটা আমরা এতদিন পড়ে আসছি। সরল মুনাফাটা কোথায়, কখন হয়তো সরল মুনাফা মনে আছে? আমাদের একটা ছিল সরল মুনাফা, সরল মুনাফা। আর আরেকটা কি ছিল আমাদের? আরেকটা এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আরেকটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা। দুই ধরনের মুনাফা। আমরা দেখবো যে কোনটা আসলে কি জিনিস। দেখো, সরল মুনাফায় আমাদের কি হইতো? সরল মুনাফায় ধরো আমি ব্যাংকে 1,000 টাকা রাখলাম, ঠিক আছে? আর চক্রবৃদ্ধির মুনাফায়ও ধরো আমি 1,000 টাকাই রাখলাম। সরল মুনাফায়ও আমি ধরো সময় রাখলাম 3 বছর। আমি 3 বছর এই টাকাটা রাইখা দিব। ওকে, আচ্ছা। এবং মুনাফার হার ধরো 10%। আচ্ছা, এখন আর এই সেম কাজ আমি এটা চক্রবৃদ্ধিতেও করব। আমি 3 বছরের জন্যই রাখবো। সরি, আমি একটু এটা কালার চেঞ্জ করে লিখি, হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। চক্রবৃদ্ধির জন্য আমি কি করব? 1,000 টাকাই ব্যাংকে রাখবো, 3 বছরের জন্য রাখবো, 3 বছরের জন্য রাখবো, এবং এখানেও আমার মুনাফা হবে 10%। ওকে, তাহলে দুটার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, দেখো, সরল মুনাফায় আমাদের কি হবে? আমরা বলতে পারবো যে এখানে মুনাফা কত হবে? এখানে যে আমাদের যে ফাইনাল যে মুনাফাটা আসবে, এই মুনাফাটা কত হবে বলো তো? আমরা নর্মালি যে সূত্র দিয়ে বের করছি না, যে আই ইকুয়ালস টু পি আর এন। এই সূত্র যদি বসাই, পি মানে কত? এই যে আসল, তাহলে 1,000। আর মানে কত? আর মানে হচ্ছে আমাদের 10%। তাহলে 10% দিয়ে কি, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, গুণ 3 বছর মানে 3। কত হবে? একটা দুইটা শূন্য কাটা, একটা এই দুইটা শূন্য কাটা, তাহলে 100 গুণ 3 মানে 300 টাকা, তাই না? এটা হবে আমার মুনাফা। তাহলে 3 বছর পর আমার টোটাল টাকা কত হবে? 3 বছর পর আমার টোটাল টাকা হবে মানে মুনাফা আসল এ সমান সমান কত হবে? এই যে আমার মূলধন 1,000 টাকা প্লাস মুনাফা 300 টাকা, টোটাল মুনাফা আর আসল দুইটা যোগ করলে কত হয়? 1,300 টাকা। এইটা হবে আমার মুনাফা আসল 3 বছর পর। কোন ক্ষেত্রে? সরল মুনাফার ক্ষেত্রে। এখন এই সেম কাজটা আমি চক্রবৃদ্ধি মুনাফায় করব। দেখো তো, চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায় এটা একটু বুঝবা। ধরো আমি এই 1,000 টাকাকে 10% মুনাফা হারে 3 বছর রাখলাম। তাহলে 1 বছর যখন হয়ে গেল, হ্যাঁ, প্রথম বছর যখন হয়ে গেছে, তোমার টাকাটা কত হয়ে যাবে? প্রথম বছরে এই 1,000 টাকার 10% মুনাফা হবে। তাহলে 1,000-এর 10% মানে কত? 1,000 এর 10% মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। আর পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে নিচে হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে এইটা এটা কাটা, এই একটা শূন্য কাটা, তাহলে 100 টাকা আমার মুনাফা 1 বছর পর। ওকে, তাহলে 1 বছর পর আমার টাকাটা কত হয়ে গেল? আমার মুনাফা ছিল মানে আমার আসল ছিল 1,000, মুনাফা পাইছে 100। তাহলে 1,100 টাকা আমার এখন টোটাল ব্যাংকে আছে। এখন যখন আমি দ্বিতীয় বছরের হিসাব করতে যাব, দ্বিতীয় বছরে আমরা যখন এই যে এই পাশে ম্যাথগুলো করতাম, তখন কি হইতো জানো? প্রতিবারই আমার আসল থাকতো 1,000। কিন্তু এই চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে এই যে 1 বছর পর যেটা তুমি মুনাফা আসল টোটাল যে টাকাটা ব্যাংকে থাকবে, এই পুরাটাই পরের বছর মূলধন হিসেবে কাজে লাগানো লাগবে। বুঝে আসছে? এইটাই হচ্ছে পার্থক্য। এইটার ক্ষেত্রে আসল সবসময় সেম থাকে, 1,000 1,000ই থাকবে। আর চক্রবৃদ্ধির বেলায় যত টাকাই মুনাফা বাড়বে, ওই পুরা টাকাটা সহ আবার মূলধন হিসেবে এই পুরা টাকার এখন আসল হয়ে যাবে, এই আসলের আবার মুনাফা আসবে। তাহলে দ্বিতীয় বছরে কি হবে দেখো তো? দ্বিতীয় বছরে দ্বিতীয় বছর হচ্ছে আমাদের এবার আছে 1,100 টাকা আমার মূলধন। আর মুনাফার হার কত? মুনাফার হচ্ছে 10%। তাহলে 1,100 এর 10% মানে হচ্ছে 10/100। তাহলে এবার এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, তাহলে 110 টাকা আমার মুনাফা। তাহলে ছিল 1,100 টাকা, আরো 100 টাকা যোগ, 110 টাকা যোগ,
তাহলে আমার টোটাল টাকা কত হলো? ১২১০ টাকা হয়ে গেল। সেম এবার যাবো তৃতীয় বছরে। তৃতীয় বছরে আমার কি হবে? এইবার আমার হচ্ছে এবার এটা হয়ে গেছে আমার মূলধন। কারণ ব্যাংকে যেটা আছে এটাই মূলধন। এই ১২১০ টাকা আমার মূলধন। অ্যান্ড এই ১২১০ টাকার যদি আমি ১০% অর্থাৎ ১০ ভাগের ১০০ বের করতে চাই, কত হবে বলো তো? এই একটা শূন্য কাটা, নিচের একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা। ৳১২১ এটা কি হইলো? এটা আমার তৃতীয় বছরে মুনাফা। তাহলে আমার কাছে টাকা ছিল ১২১০ টাকা। আমার আরো ৳১২১ লাভ হইছে। তাহলে টোটাল টাকা কত হয়ে গেল? ১২০০ আমার হচ্ছে ১২১০ যোগ হচ্ছে ১২১। হুম? কত হলো? এটা হয় হচ্ছে আমাদের ৳১৪৩১। তাহলে এই যে এটা কি? তৃতীয় বছর পর এই টাকাটা আমার ব্যাংকে থাকবে। ব্যাংকে আমি রাখছিলাম কত? ১,০০০। এখানে আমার আছে কত? ১৪৩১। তাহলে আমার মুনাফা কত? ৳৪৩১। তাই না? দেখছো যে এই চক্রবৃদ্ধির বেলায় কি হচ্ছে? আমার নরমাল ক্ষেত্রে এই যে যখন আমরা হচ্ছে এই সরল মুনাফা করতাম তখন আমার টোটাল প্রফিট ছিল ৳৩০০। আর যখন আমরা চক্রবৃদ্ধি করলাম তখন আমার প্রফিট বাইরে হয়ে গেল ৳৪৩১। তাহলে আমার এক্সট্রা কিছু প্রফিট আসতেছে। ব্যাংকে আমরা ২ ধরনের মুনাফাই দেখতে পাই। তুমি কিভাবে টাকাটাকে জমা রাখতেছো বা কি কন্ডিশনে রাখতেছো ওইটার উপর ডিপেন্ড করে যে তুমি কি চক্রবৃদ্ধি মুনাফা পাবা নাকি হচ্ছে সরল মুনাফা পাবা। চক্রবৃদ্ধি মুনাফা করলে এরকম হচ্ছে লাভ একটু বেশি হয়, আর সরল মুনাফার ক্ষেত্রে লাভ একটু কম হয়। এটা ডিপেন্ড করে যে তুমি কত বেশি সময়ের জন্য ব্যাংকে টাকাটা রাখতেছো আরকি এটার উপর। এখন এখানে দেখবা তোমাদের এখানে সেম কাজটাই করছে দেখো। আমি একটু আগে যে ম্যাথটা করাই দিলাম সেটাই। শুধুমাত্র এবার ৳১,০০০ 12% মুনাফার হার ধরছে, আমরা 10% ধরছিলাম। ওরাও ৩ বছরের জন্যই রাখবে। হ্যাঁ? ৩ বছরের জন্য। তাহলে ১ম বছরে যেহেতু 12% তাহলে ৳১,০০০ যদি 12% করি মানে ১,০০০ গুণ 12/১০০ করলে হয় ৳১২০। তাহলে ১ বছর পর ৳১২০। ৳১২০ তো এখন আর মুনাফা না। এই মুনাফা তো আসলের সাথে যোগ হয়ে যাবে। কারণ ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। তাহলে অ্যাকাউন্টে যোগ হয়ে যাওয়ার পর আমার মূলধন হয়ে যাবে টোটাল ৳১,১২০। তাহলে এর পরের বছর এই যে ২য় বছরে যখন মুনাফা হবে তখন তো আমার এই পুরা টাকাটার উপর মুনাফা হবে না। এই পুরা টাকার ১২% তখন আমার মুনাফা হয়ে যাবে। তো কত আসবে? দেখা গেল যে ৳১,৩৪.৫৪ আসে। তাহলে আমার ব্যাংকে ছিল ৳১,১২০ আরো ৳১৩৪ আমার ব্যাংকে ছিল ৳১,১২০ আমার আরো লাভ হইছে ৳১৩৪ ৪০ পয়সা। তাহলে এখন আমার ৩য় বছরে মূলধন কত হয়ে গেল? আমার ৩য় বছরে আমার মূলধন হয়ে গেছে এই যে ১১২০ যোগ হচ্ছে ৳১৩৪। টোটাল ৳১,২৫৪ আমার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমি আরো বছর রাখি এরকম করে টাকা আরো বাড়তেই থাকবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি হিসাব। আচ্ছা। ওরা হচ্ছে ২ বছরের জন্য রাখছিল। আমরা ৩ বছরের জন্য হিসাব করছি। তুমি যদি ৩ বছরের জন্য রাখতা, তাইলে হচ্ছে আরো এখানের মানে তখন এই যে এইটা হচ্ছে আমার নতুন মূলধন হইতো। হ্যাঁ? এই টাকাটা আমার নতুন মূলধন হইতো। এই টাকার উপর আরো ১২% যোগ করলে যেটা আসতো ওইটা হচ্ছে আমার ৩য় বছরের মুনাফা। তখন মুনাফা আর আমার এই যে এই টাকাটা ২ টারে যোগ করলে মুনাফা, আসল সহ সব টোটাল টাকার হিসাব আমরা পাইয়া যেতাম। এখন প্রতিবার আমরা কি এরকম ভাবেই হিসাব করব? ম্যাথ আমাকে যদি জিজ্ঞেস করে প্রশ্নের মধ্যে যে ৫ বছর পর চক্রবৃদ্ধির মুনাফা কত হবে? তুমি কি ১ বছরে এত, ২ বছরে এত, ৩ বছরে এত এভাবে বের করবা? এভাবে বের করলে যদি তোমাকে ধরো ১০ বছর বা ১৫ বছর পরের মুনাফা চাইলো। তুমি যদি এভাবে বের করো তোমার তো সারাদিন লাগবে। তো আমরা হচ্ছে এটার জন্য একটা সূত্র বানাবো, যেই সূত্র দিয়ে আমরা হচ্ছে সহজেই চক্রবৃদ্ধির মুনাফা বা চক্রবৃদ্ধির মূলধন বের করতে পারবো। আচ্ছা। এখন সূত্রটা বের করার আগে আমরা দেখব যে আসলে কি হয়। দেখো এখানে একটা কথা বলছে, তোমার প্রারম্ভিক মূলধন মানে শুরুতে জমি যে টাকাটা রাখছে এইটারও ধরতেছি আমরা আসল টাকা, এবং তোমার বার্ষিক মুনাফার হার হচ্ছে ৳৮। আর হ্যাঁ, বার্ষিক মুনাফার হার হচ্ছে আর। তাহলে ১ বছর পর তোমার মূলধন কত হয়ে যাবে? ১ বছর পর তোমার এই যে আসল ছিল আর এই মুনাফার হারের কারণে তুমি যে একটা এক্সট্রা মুনাফা পাইছো, এই মুনাফাটা যোগ করলেই তো টোটালটাই তোমার তখন মূলধন হিসেবে হয়ে যাবে না? তাহলে আসল তো পি আছেই। এই যে আসল পি আছেই। আর মুনাফাটা কত? এতক্ষণ আমরা কি করছিলাম মুনাফার জন্য? ধরো আমার ৳১,০০০ ছিল। ১,০০০ এর সাথে আমরা কি গুণ করছিলাম? মুনাফার হার। ধরো ১০% হইলে ১০% গুণ করছিলাম না? তাহলে আসল এর সাথে হচ্ছে কি মুনাফার হার গুণ হয়। তাহলে এবারও কি দেখো এই যে আসলের সাথে কি হইছে?
মুনাফার হার গুণ হইছে না? তাহলে এই টাকাটা হচ্ছে আমার মুনাফা বের হইতো। ধরো এই যে ১০০ টাকা মুনাফা বের হইতো। আর এটার সাথে পরে আমরা কি করতাম? আমার যে আসল ১,০০০ টাকা যেটা যোগ করে দিতাম না? তখন কিন্তু আমি আমার টোটাল মুনাফা আসলটা পেয়ে যেতাম। তাহলে আর যেইটা মুনাফা আসল ১ বছর পর এটাই তো আমার ২য় বছরের মূলধন, তাই না? আচ্ছা। এখন আমরা এই সেম কাজটাই করলাম যে এই যে এখানে আমরা আসল রাখছিলাম, তাই এই যে আসল যোগ দিলাম কারে? এইটারে। তো এইটারে তো আমরা সরাসরি মুনাফা কত হবে জানি না। এটা কিভাবে বের করছি? আসলের সাথে মুনাফার হার গুণ দিয়া না? তাহলে এই যে যোগ হচ্ছে আসলের সাথে মুনাফার হার গুণ। ওকে? এটা আমরা পাইলাম ১ বছরে। এবার আমরা যদি ২য় বছরের কথা চিন্তা করি। এখন দেখো যেইটা তোমার এই যে ১ বছরে যেটা মানে মুনাফা আর আসল যোগফল যেটা হইছে, এটাই কিন্তু তোমার ২য় বছরের জন্য মূলধন। ১ম বছরের ক্ষেত্রে তুমি যেটার এই যে আসল P ধরছিলা, এখন কিন্তু ২য় বছরের ক্ষেত্রে এটা কিন্তু আর P থাকবে না। ওটা কি হয়ে যাবে? টোটাল মূলধনটা হয়ে যাবে না আগের বছরের? তাহলে এই পুরাটাই এখন তুমি P এর জায়গায় বসাবা। তাহলে এবারও সূত্র সেম, যে এইটা সেম। দেখো আমি সূত্র যদি লিখি যে P প্লাস P ইনটু R। কিন্তু এখন কি আর আসল P আছে? নাই। এখন P আসল কত হয়ে গেছে? এই পুরাটাই আমার আসল হয়ে গেছে না? এই পুরাটা এখন আসল হয়ে গেছে না ২য় বছরের জন্য? তাহলে এই পুরাটা আমার পুরা এই যে এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে যত জায়গায় পি থাকবে, এখানে তো পি নাই, পি হয়ে গেছে পি ইন্টু 1 + r। তাহলে পি এর জায়গায় আমরা এই জিনিসটা বসাই দিব। তাহলে দেখো তো কত আসে? পি এর জায়গায় কি বসাবো? পি ইন্টু 1 + r। তাহলে পি ইন্টু 1 + r, এটা হচ্ছে এইটার বদলে বসালাম। তারপর এই যে এই যোগের যোগ, তারপর আবার পি, তাহলে পি এর জায়গায় কি বসাবো? পি ইন্টু 1 + r বসাইলাম। এরপর ইন্টু আর দিলাম। ঠিক আছে? বা এটা হচ্ছে নিচে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে একটু ইন্টু হচ্ছে আর। আচ্ছা, এখন আমাদের দেখো তো এই ২ টা যে এই যে এইটা আর এই সাইড থেকে কি কমন যায়? এই পি ইন্টু 1 + r আর পি ইন্টু 1 + r পুরাটাই কি আমরা কমন নিতে পারি না? শুধুমাত্র হচ্ছে নিচে আমার এই গুণাকারে আর থাকে। তাহলে পি ইন্টু 1 + r আমি কমন নিলাম। নিলে এই যে এই সাইড থেকে পুরাটাই নিয়ে ফেলাইছি না? তাহলে এখানে আর কিছু আছে? নাই। তাহলে এখানে কি কিছু না থাকা মানে একটা 1 আছে। তারপর এই যোগের এই যোগ। এরপর পি ইন্টু 1 + r এটুকু আমরা নিয়ে নিছি। তাহলে এই যোগের পরে আর রয়েছে কে? শুধু আর না? তাহলে এই আরটা বসবে এখানে। তাহলে কমন নিলাম। কমন নিলে এটা আমরা দেখো কি পাইলাম? দেখো পি ইন্টু 1 + r 1 + r। আমরা জানি এ আর এ যখন গুণ হয় কি হয়? এর উপরে একটা 1 আছে, এটার উপরে একটা 1 আছে মনে, মনে। তাহলে এই 1 আর 1 যখন পাওয়ার এভাবে গুণ হয় চলক, তখন এই 1 আর 1 যোগ হয়ে উপরে হয়ে যায় 2। এখানে যদি 2 থাকতো এখানে হইতো ৩। ২ টা যোগ হয়ে যে এখানে আসে। তাহলে এই পুরাটার উপর আমি যদি দেখি যে এই পুরাটার উপর মনে, মনে পাওয়ার 1 আছে। আবার এই পুরাটার উপর মনে, মনে পাওয়ার 1 আছে। তাহলে ২ টা কিন্তু সেমই জিনিস। এখন আমি যদি এই পুরাটার বদলে আমি ধরতাম যে এই পুরাটার বদলে a আছে, হ্যাঁ? আর এই পুরাটার বদলেও a আছে, তাহলে এটাও a, এটাও a। a আর a গুণ করলে যদি a স্কয়ার হয়, হ্যাঁ? তাহলে এই 1 + r 1 + r গুণ করলে কি 1, এটা হচ্ছে 1 + r স্কয়ার এরকম হবে না? হবে। আর শুরুতে একটা p। আচ্ছা, বুঝে আসছে? তাহলে এবার এটা হলো আমার ২য় বছরে। ২য় বছরে এটা কি? এটা পাই গেলাম আমরা মূলধন। এই মূলধনটা আবার আমরা সেম ভাবে ৩য় বছরে বসাবো। দেখো এই যে এবার হচ্ছে এই যে সেম সূত্র, এই যে এই সূত্রই, এই সূত্রের মধ্যে পি এর জায়গায় বসাবো এই যে এইটা। তাহলে এরা বসাইছে, এই যে বসাইছে দেখো। বসায়া হিসাব কইরা দেখছে যে পরে আবার কি আসে? পি ইন্টু 1 + r উপরে একটা 3 আসে। তাহলে দেখো ৩ টা বের করছে। ওই যে সুন্দর মতো লেখা আছে। ১ম বছরে হয়েছিল এইটা। ১ম বছরে কি হয়েছিল? এই 1 + r, এই যে ১ম বছরে কিন্তু 1 + r ছিল। কিন্তু পাওয়ার কত ছিল এটার? ১ ছিল না? তাহলে ১ম বছরে পাওয়ার ১। ২য় বছর যখন হইছে তখন এই যে ২য় বছরে আমাদের পাওয়ার কত আসছে? ২। তাহলে ২য় বছরে আমাদের পাওয়ার আসছে ২, সূচক ২। আবার ৩য় বছরে এই যে ৩য় বছরে পাওয়ার কত? ৩ আসছে না? ৩। তাহলে আমরা দেখতে পারতেছি যত বছর বাড়তেছে আমাদের সূত্রের মধ্যে শুধুমাত্র এই পাওয়ারটা বাড়তেছে। তাইলে আমরা যদি এখন ধরো একটা র‍্যান্ডম বছর নিলাম যে আমরা জানি না কত বছর। যদি এখানে আমরা ১০ম বছরের জন্য হিসাব করতাম, তাহলে এই সূচকের মান ৩ হয়ে যেত। সূত্র সেমই থাকতো। p ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার, খালি যদি ১০ বছর তাহলে উপরে স্কোয়ার না হইয়া উপরে হয়ে যেত ১০। তাহলে এবার যদি আমরা না জানি এমন কোনো বছর, ধরো n বছর, n বছরের জন্য কত হবে? উপরে পাওয়ার ১০ এর জায়গায় n হয়ে যাবে, তাই না? এই যে আমরা p ইন্টু 1 + r টু দি পাওয়ার n পাইলাম, এটা কি পাইলাম?
এইটা আসলে আমরা পাইলাম চক্রবৃদ্ধির মূলধন পেয়ে গেলাম আমরা। এইটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। আমাদের সূত্র কিভাবে আসছে জানার দরকার নাই, যদি না বুঝে থাকো তোমরা সরাসরি হচ্ছে সূত্রটা মুখস্থ করবা। কি সূত্র? এই যে এখানে সূত্র সুন্দর মতো লিখে দিছে। একটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, এটা কি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ এখানে সি কি জিনিস? সি তো চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধন কি? যে তুমি 10 বছর টাকা রাখলা, 10 বছর পর মুনাফা সহ যেই টাকাটা তুমি পাবা ওটাই আমরা বলতেছি চক্রবৃদ্ধির মূলধন। আচ্ছা, এটা গেলো একটা। আর এখন যদি তুমি চাও যে না, এই টোটাল মূলধন থেকে তুমি শুধু মুনাফাটা বের করবা, তাহলে কেমন করবা? দেখো তো, এটা হচ্ছে টোটাল তুমি 10 বছর পর যে টাকাটা পাইছো, এইখান থেকে তুমি যদি যে টাকাটা ব্যাংকে রাখছিলা তো তোমার আসল যেটা ওটা যদি বাদ দাও তাহলে কি তুমি মুনাফা পাই যাবে না? তাহলে এটা কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন সি। সি থেকে যদি তুমি আসল পি বাদ দাও তাহলে তুমি মুনাফা পাই যাচ্ছ। তাহলে এই যে চক্রবৃদ্ধির মুনাফা কি? সি থেকে পি বিয়োগ। এর মানে এই যে সি এর জায়গায় খালি সি এর সূত্রটা বসাই দিছে, বিয়োগ পি দিছে। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এই দুইটা সূত্র হচ্ছে আমাদের একটু ভালোভাবে মনে রাখা লাগবে। এই দুইটা সূত্র আমাদের এরপরে এই চ্যাপ্টারের ম্যাথে সবসময় এই দুইটা সূত্রই লাগবে, আর কোনো সূত্র নাই আমাদের এখানে, ঠিক আছে? এই দুইটা সূত্র হচ্ছে আমাদের লাগবে। একটা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। তাহলে আমরা হচ্ছে আজকে শুধু একটা উদাহরণ দেখি, তাইলে হচ্ছে মোটামুটি একটু প্র্যাকটিস হবে। উদাহরণ 1 কি বলছে? বলছে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় এত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। মূলধন মানে সি। সি এর সূত্র কি? সূত্র হচ্ছে পি ইন্টু 1 + r⁴n। এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে কত বছরের জন্য টাকাটা রাখতেছি। তাহলে দেখো তো এগুলো দেয়া আছে কিনা। আমাকে সি বের করতে বলছে, তাহলে বাকি 3টা জিনিস আমার লাগবে। পি মানে আসল, দেখো তো দেয়া আছে, এই যে এত টাকা রাখছি না, তাহলে এটাই তো আমার পি। আর মানে মুনাফার হার, এই দেখো বার্ষিক শতকরা 8 টাকা মানে কি? আমার মুনাফার হার দেয়া আছে 8%। আর হচ্ছে এন, এন মানে হচ্ছে কত বছরের জন্য রাখছি, এই 3 বছর। তাহলে সূত্রের মধ্যে বসাই দিই, তাইলে তো হয়ে যায়। আমার হচ্ছে কত এটা? ৬২,৫০০ টাকা ইন্টু 1 যোগ আর, আর মানে কি 8%, 8% মানে কি 8/100 ইন্টু এই পাওয়ার হচ্ছে 3। তাহলে ওরা হচ্ছে দেখো ইয়ে গুণ করছে, দেন হচ্ছে 4 দিয়ে 8 রে কাটছে, এখানে 2 আসছে, 4 দিয়ে 100 রে কাটছে 25 আসছে, তাহলে 2/25। আবার এই একের সাথে 2/25 এর যখন লসাগু করছে তখন 27/25 আসছে। উপরে আছে কিউব। এই পুরাটারে যদি ভাগ করে তুমি ক্যালকুলেটারে করো, দেখবা যে এখানে আসে কত? এই যে এই মানটা আসে ক্যালকুলেটারে, ঠিক আছে? আচ্ছা, এরপর এটার সাথে আমার এই যে গুণ আকারে যে ৬২,৫০০ ছিল এটা আসবে। তাহলে গুণ হওয়ার পর এই যে টাকাটা, এই টাকাটাই হচ্ছে আমার ৩ বছরের পরের কি? চক্রবৃদ্ধির মূলধন। আর আমার যদি বলতো যে এখানে তো মূলধন বলছে, আমার বলতে পারতো না যে চক্রবৃদ্ধির মুনাফা কত? চক্রবৃদ্ধির মুনাফা, মুনাফা কিভাবে বের করতাম? এই চক্রবৃদ্ধির মূলধন থেকে আমি আসল টাকাটা মাইনাস করতাম। আসল কত? আমার ৬২,৫০০ টাকা। এই টাকাটা মাইনাস করলে যে টাকাটা আমি পাইতাম নতুন, এইটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধির মুনাফা হয়ে যেত। ঠিক আছে? আশা করি বুঝে আসছে। তো আজকে হচ্ছে আমরা মোটামুটি অনেকগুলা পড়া পড়ছি, সূত্রগুলা শিখছি। এই সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করা লাগবে। কারণ এই চ্যাপ্টারের এই 2.2 তে প্রায় সব ম্যাথই এই ২ টা সূত্র দিয়েই করা লাগবে। এবং সূত্রগুলো একটু কঠিন লাগতে পারে, বাট তোমরা হচ্ছে নিজেদের মতো টেকনিক ব্যবহার করে সূত্রটা মনে রাখবা। তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি উদাহরণগুলো আস্তে, আস্তে দেখব আর অনুশীলনীর ম্যাথগুলা দেখব। আল্লাহ হাফেজ।